সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমাদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু এমনটি হয়ে থাকে যে হঠাৎ করে আমরা বুঝতে পারছি যে আমার হাত বা পা অথবা শরীরের কোনো না কোনো অঙ্গ অবশ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আসলে জানি না আসলে কোন সমস্যার জন্য এটি হচ্ছে বা এই সমস্যাটির নাম কি বা ডিজিজটার নাম কি। এই সমস্যাটি হচ্ছে জিবিএস। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জিবিএস বা গুলেন-বারি সিনড্রোম। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর নাজমুল হক 1980 সালের মে মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নিউরোসায়েন্স হসপিটালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর আমরা দেখতে পাই বা বুঝতে পারি যে হাত পায়ের কোনো একটা অংশ অবশ লাগছে, যেটিকে আমরা বলি যে গুলেন-বারি সিনড্রোম। এই গুলেন-বারি সিনড্রোমটা বলতে আসলে কি বোঝায়? এটা হঠাৎ করে হয়ে থাকে। রোগী বলে যে আমি গতকালকেও একদম সুস্থ ছিলাম, হঠাৎ করে দেখা যায় যে রোগীর প্রথমে পা অবশ হয়ে যায়, পরে কিছুদিন পরে বা উইদিন 24 আওয়ার্স রোগীর হাতও অবশ হয়ে যায়। অনেক সময় শ্বাসকষ্ট হয়, অনেক সময় এত মারাত্মক আকার ধারণ করে যে রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়, রোগী একদম বিছানা থেকে নামতেই পারে না। গুলেন-বারি সিনড্রোম অনেক সময় ভ্যাকসিন দেওয়ার পরে, ডায়রিয়া অথবা কাশি বা শ্বাসকষ্ট হওয়ার পরে হয়। অনেক সময় কোনো কারণ ছাড়াও হঠাৎ করে রোগীর পা হাতগুলো অবশ হয়ে যায়। এটা মূলত আমাদের নার্ভের একটা রোগ। আমাদের যে পেরিফেরাল নার্ভ, যে নার্ভগুলো আমাদের হাত পায়ের মুভমেন্ট করে, সেই নার্ভগুলো হঠাৎ করে কাজ বন্ধ করে দেয়, সেক্ষেত্রে এটা হয়ে থাকে। তবে সাধারণত এটি শুরু হয় পা দিয়ে, পা থেকে হাত এবং শেষে শ্বাসকষ্ট হতে পারে। কি কি কারণে এই গুলেন-বারি সিনড্রোমটা হয়ে থাকে? গুলেন-বারি সিনড্রোম কেমন হয় এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। গবেষণায় দেখা গেছে যে আমাদের দেশে মানুষের যে ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি নামক এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে যদি ডায়রিয়া হয়, ওই ব্যাকটেরিয়ার যে জীবাণু, এটি অনেক সময় আমাদের হাত পাগুলোকে অবশ করে দেয়। এছাড়া শ্বাসনালীতে ইনফেকশন যেটা হয়, সেই জীবাণুগুলো কিন্তু অনেক সময় ক্রস লিঙ্ক করে এরকম হাত পা অবশ করে দেয়। অনেক সময় ভ্যাকসিনেশন, অনেক সময় অজানা কিছু ভাইরাস থেকেও কিন্তু এই রোগগুলো হয়ে থাকে। জিবিএস মূলত অন্য একটি জীবাণুর আক্রমণের পরে এটা হয়ে থাকে। ওই আক্রমণ করে যে জীবাণু দিয়ে, ওই জীবাণুর এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়, সেটাই এই হাত পাকে অবশ করে দেয়। অনেক সময় দেখা যায় যে রোগীর পাতলা পায়খানার পরে হয়, অনেক সময় কাশি বা শ্বাসকষ্টের পরে হয়, অনেক সময় সাধারণ জ্বরের পরেই তার এই হাত পা অবশ হয়। কার্ডিয়াক পেশেন্ট বা রেনাল পেশেন্ট অথবা ডায়াবেটিক পেশেন্ট বা অন্যান্য অনেক ধরনের ডিজিজ কিন্তু রয়েছে। এটার সাথে কি আসলে জিবিএস এর কোনো ওতপ্রোত সম্পর্ক রয়েছে কিনা? আসলে জিবিএস এর সাথে অন্যান্য কোনো রোগের অ্যাসোসিয়েশন আছে কিনা এটা অনেক গবেষণা করা হয়েছে। দেখা গেছে ডায়াবেটিস রোগী বা লিম্ফোমা নামক এক ধরনের ক্যান্সার আছে, এই রোগীদের জিবিএস বেশি হয়, কিন্তু ডিরেক্ট অ্যাসোসিয়েশন নেই। ডিরেক্ট অ্যাসোসিয়েশন আছে শুধুমাত্র ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, যেটা দিয়ে যে ডায়রিয়া হয় সেটা, অথবা জ্বরের পরে অথবা শ্বাসকষ্টের পরে। ভ্যাকসিনেশন, বিশেষ করে কোভিড ভ্যাকসিনেশনের পরে আমরা অনেক রোগী পেয়েছি যারা হাত পা অবশ হয়ে গেছে, আলটিমেটলি তারা জিবিএস ডায়াগনোসিস হয়েছে। যদি দেখা যায় তার হাত অবশ হয়ে যাচ্ছে বা পা অবশ লাগছে এবং আস্তে আস্তে শ্বাসনালীতেও সেটি আক্রান্ত হয়ে থাকে, তখন কি আসলে ইমিডিয়েট রোগীকে ভর্তি হতে হয়? জিবিএস আক্রান্ত রোগীদের আমরা বলি যে তার হাত পায়ের জোর যদি বেশি কমে যায়, সাথে সাথে দেরি না করে হাসপাতালে ভর্তি হওয়া উচিত। কারণ জিবিএস রোগীদের তো আসলে মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়। যদি ডায়াফ্রাম বা শ্বাসনালীর মাংসকে সে ধরে ফেলে, তখন কিন্তু সাডেনলি রোগীর খুব শ্বাসকষ্ট শুরু হয় এবং রোগী কিন্তু মারাও যেতে পারে। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওই সময়টা যদি এফেক্টিভ কিছু ড্রাগস দেওয়া যায়, কিছু ওষুধ দেওয়া যায়, তখন কিন্তু রোগীর এই শ্বাসকষ্ট একদম চলে যায়, রোগী কিন্তু আবার সুস্থ হয়ে যায়। কিন্তু প্রবলেম হয় যে শ্বাসকষ্ট শুরু হওয়া থেকে তাকে হাসপাতালে নেওয়ার সময়টুকু, এই সময়ের মধ্যেই কিন্তু রোগী মরে যায়। এই জন্য আমরা বলি যে কারো যদি জিবিএস আক্রান্ত হন এবং হাত পা দুর্বল হয়ে যায়, রিস্ক না নিয়ে আপনি হাসপাতালে থাকুন। কারণ কার যে শ্বাসকষ্ট শুরু হবে, কার যে হবে না, তা কিন্তু আমরা জানি না। হাত পা অবশ হয়ে যাওয়ার পর আসলে কত ঘন্টার মধ্যে তাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করা উচিত? আসলে প্রথম 24 ঘন্টার মধ্যেই তার হাত পায়ের দুর্বলতা যদি বেশি থাকে, অনেক সময় জিবিএস হয়েছে কিন্তু হাত পায়ের দুর্বলতা খুব কম, তখন আমরা বলি যে আপনি বাসায় থাকুন, অবজার্ভ করুন। কিন্তু হাত পায়ের দুর্বলতা যদি এত বেশি হয় যে উনি উঠে দাঁড়াতে পারেন না, উনি বসতে পারেন না, সেক্ষেত্রে আর অপেক্ষা না করে হাসপাতালে ভর্তি হওয়া উচিত। কারণ তার জিবিএস কিন্তু, আমি একটু বলে রাখি, ট্রিটমেন্টের মাধ্যমে জিবিএস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে
আপ টু 84%, মানে 100 জন লোকের জিবিএস হলে 84 জন লোকই কিন্তু কমপ্লিট সুস্থ হয়ে যায়। আচ্ছা। কিন্তু প্রবলেম হচ্ছে শ্বাসকষ্ট, এবং শ্বাসকষ্ট হলে আপনি তাকে আইসিইউতে এফেক্টিভ ট্রিটমেন্ট দিতে পারলেন কিনা। ওই সময়টায় যদি আপনি তাকে আইসিইউতে না নিতে পারেন তখন কিন্তু রুগী মারা যাবে। তো সুতরাং আমরা বলি যে রুগী যদি হাত পায়ের দুর্বলতা অনেক বেশি হয়ে যায় তখন আর দেরি না করে হাসপাতালে ভর্তি হয়ে যান, কারণ কখন যে শ্বাসকষ্ট শুরু হবে তা কিন্তু কেউ জানে না। জিবিএস হওয়ার জন্য আসলে কোন বয়সের মানুষেরা সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে? জিবিএস যে কোনো বয়সেই হতে পারে, তবে দেখা গেছে 18 থেকে 46 এই বয়সটার মধ্যে জিবিএস বেশি হয়। তবে এটা একদম ছোট বয়স থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত যে কারো হতে পারে, এটা বয়সের সেরকম এজ লিমিটেশন নেই। এটার সাথে মানসিক স্ট্রেসের কোনো সম্পর্ক আছে কিনা? স্ট্রেস তো আসলে যে কোনো রোগকেই বাড়িয়ে দেয়, বা যে কোনো রোগে আক্রান্ত হলে স্ট্রেস হলে ওই রোগটার ম্যানেজমেন্ট কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু জিবিএস রোগীর সাথে স্ট্রেসের সেরকম সরাসরি চিকিৎসা নেই। জিবিএস সাধারণত ডায়রিয়া বা শ্বাসকষ্ট বা ভ্যাকসিনেশন এগুলোর পরে হয়ে থাকে। বাচ্চাদের তো খুব রেগুলার বেসিসে কিন্তু ডায়রিয়া হয়ে থাকে, তো বাচ্চাদেরকে আইবিএস, তো বাচ্চাদেরকে এই জিবিএসটা হওয়ার সম্ভাবনা আছে কিনা? অবশ্যই আছে। জিবিএস বাচ্চাদের বলার আগে দেখতে হবে ডায়রিয়ার কারণে অনেক সময় শরীর থেকে লবণ বেরিয়ে যায়, বিশেষ করে পটাশিয়াম কমে যায়। আমাকে জিবিএস ওই বাচ্চার হয়েছে এটা বলার আগে চেক করে দেখতে হবে যে তার কি আসলে পটাশিয়াম কমে গেছে কিনা। পটাশিয়াম করে গেলেও কিন্তু হাত পা দুর্বল। এক্ষেত্রে কোন টেস্টটা করলে তারা জানতে পারবে যে সিরাম পটাশিয়াম কমে গেছে? প্রত্যেকটি জিবিএস পেশেন্টকে জিবিএস ডিক্লেয়ার করার আগে অবশ্যই সিরাম ইলেকট্রোলাইট পরীক্ষা করতে হবে। সিরাম ইলেকট্রোলাইটে যদি পটাশিয়াম কম থাকে তখন কিন্তু এটা জিবিএস না, পটাশিয়াম রিপ্লেস করলে, পটাশিয়াম দিয়ে দিলে রোগী কিন্তু একদম সুস্থ হয়ে যাবে। অনেক সময় জিবিএস বলে আমরা দেখি যে আমাদের নিউরোসায়েন্স হসপিটালে আসে যে আমার জিবিএস হয়েছে, আমি অসুস্থ উঠতে পারি না। আমরা টেস্ট করে দেখি যে তার আসলে লবণ কমে গিয়েছে, একটু পটাশিয়াম দিলে সে একদম সুস্থ হয়ে যায়। জিবিএস এর শনাক্ত করার জন্য আসলে কোন কোন ধরনের টেস্ট আপনারা করতে বলেন? জিবিএস ডায়াগনোসিস করতে হয় রোগী ফিজিক্যাল এক্সামিনেশন করে, মানে রোগীর হিস্ট্রি নিয়ে রোগীকে এক্সামিন করে। পরীক্ষা নিরীক্ষা দ্বারা জিবিএস ডায়াগনোসিস করার যে সময়টুকু, এর মধ্যে জিবিএস এর ট্রিটমেন্ট অনেক দেরি হয়ে যেতে পারে, রোগীর শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। আপনি রোগীকে একটা টেস্ট দিলেন, বললেন কালকে ওটা নিয়ে আসেন, কালকে বিকেলের মধ্যে রোগীর শ্বাসকষ্ট হয়ে রোগী মারাও যেতে পারে। সুতরাং জিবিএস ডায়াগনোসিস করতে হবে রোগী দেখে, রোগী এক্সামিন করে। এক্ষেত্রে রোগীর পরীক্ষা নিরীক্ষার গুরুত্ব আছে কিন্তু কম। কিছু পরীক্ষা জিবিএস ডায়াগনোসিস করে দেয়, যেমন হচ্ছে নার্ভ কন্ডাকশন স্টাডি বা নার্ভের একটি পরীক্ষা আছে, এটা দিয়ে জিবিএস ডায়াগনোসিস করা যায়। পিঠের একটি রস নেওয়া হয় সিএসএফ, এই পরীক্ষা দিয়েও কিন্তু জিবিএস ডায়াগনোসিস করা যায়। কিন্তু আমি আবার রিপিট করব, জিবিএস হওয়ার জন্য আপনাকে প্রথম বুঝতে হবে যে রোগী দেখতে হবে ভালো করে। রোগী দেখে এক্সামিন করে আপনার যদি মনে হয় জিবিএস, এটি পরীক্ষা ল্যাব রিপোর্টের জন্য অপেক্ষা করা যাবে না, কারণ ল্যাব রিপোর্ট আসতে আসতে রোগীর শ্বাসকষ্ট শুরু হয়ে রোগী খারাপ হয়ে যেতে পারে। অর্থাৎ তার আগেই ট্রিটমেন্ট শুরু করে ফেলতে হবে। সেই ট্রিটমেন্ট আসলে কি রকম হয়ে থাকে? জিবিএস এর ট্রিটমেন্টকে আমরা আসলে মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, আরেকটি হচ্ছে নর্মাল যে ফিজিক্যাল ম্যানেজমেন্ট, আর 3 নম্বর হচ্ছে ফিজিওথেরাপি। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হচ্ছে সেই রোগীদের জন্য যাদের জিবিএসে আক্রান্ত হওয়ার পর হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে। এই শ্বাসকষ্ট শুরু হলে আমি তো বললাম রোগী একদম অসুস্থ হয়ে যেতে পারে, অনেক সময় মারাও যেতে পারে। সেক্ষেত্রে একটি ইনজেকশন, এটাকে আইভিআইজি বা আইভি ইমিউনোগ্লোবুলিন বলে, একটি শিরায় প্রদানকারী একটি ইনজেকশন, একটু দামি। এই ইনজেকশন যদি দেওয়া যায় রোগীর কিন্তু একদম লাইফ সেভ করে দেওয়া যেতে পারে। অনেক সময় এই দামি ইনজেকশন রোগীরা কিনতে পারে না, তখন একটু কম দামি একটু ব্লাড এক্সচেঞ্জের একটা মেথড আছে, এটাকে বলা হয় প্লাজমাফেরেসিস। এই প্লাজমাফেরেসিস দিলেও কিন্তু রোগীর লাইফ সেভ হয়। এই দুটি কিন্তু যাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তাদের জন্য। অনেক জিবিএস রোগীদের কিন্তু এই শ্বাসকষ্ট হয় না, তাদের মাইল্ড টু মডারেট, মানে অল্প দুর্বলতা থাকে হাত পায়ে। সেক্ষেত্রে কিছু ওষুধ সাপোর্টিভ ম্যানেজমেন্ট কিন্তু খুব উপকারী রাখতে পারে। সর্বশেষে জিবিএস থেকে যখন আপনি সুস্থ হন বা জিবিএস আক্রান্তকালীন সময়, দুই ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপির ভূমিকা কিন্তু অকল্পনীয়। এবং এই রোগীর মেইন স্টে অফ ট্রিটমেন্ট কিন্তু ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি ছাড়া জিবিএস রোগী কিন্তু পুরোপুরি সুস্থ হবে না। গুলেনবাড়ি সিনড্রোম, আপনি বলছিলেন যে মোটামুটি যারা সঠিক ট্রিটমেন্ট করতে পারে অধিকাংশ ক্ষেত্রে তারা ভালো হয়ে যায়। যদি ট্রিটমেন্ট হয় বা বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এটার আধুনিক কি ব্যবস্থা রয়েছে? আসলে প্রথমে রোগীকে অ্যাসেস করতে হবে সে জিবিএসে আক্রান্ত কিনা, এবং আমাদেরকে প্রয়োজনীয় অন্য কয়েকটা রোগ, যেমন হচ্ছে পটাশিয়াম কমে যাওয়া, ইলেকট্রোলাইট, এসব পরীক্ষা করে আমাদেরকে দেখতে হবে যে অন্য রোগগুলো আছে কিনা। দেখা গেল রোগী আসলো জিবিএস মনে করে, দেখা গেলো তার সুগার কমে গেছে, ডায়াবেটিস কমে গেলেও কিন্তু আপনার হাত পা অবশ্যই হয়ে যেতে পারে। সুতরাং আপনাকে অন্যান্য রোগগুলো আছে কিনা এটা কিন্তু খুব দ্রুত এক্সক্লুড করতে হবে। সুগার কমে গেল কিনা, তার শরীরে লবণের পরিমাণ কমে গেল কিনা, এগুলো কিন্তু আমাদেরকে খুব দ্রুত এক্সক্লুড করতে হবে। যখন আমরা ডায়াগনোসিস করলাম যে সেই জিবিএস, তখন আমরা দ্রুত তাকে অ্যাডমিট করতে হবে। অ্যাডমিট করার পর আমরা কিছু ওষুধ, যেমন নিউরোভিটামিন এবং কিছু ক্যালসিয়াম, এগুলো কিন্তু রোগীর ফিজিক্যাল ওয়েলবিংটাকে ভালো রাখে।
এবং যদি আমরা দেখি যে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে বা মাসেল উইকনেস অনেক বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, তখন আমরা তাকে ওই যে আইভিআইজি বা শিরায় প্রদানকারী যে ইনজেকশন বলছি এটি আমরা প্রদান করতে পারি, অথবা প্লাজমাফেরেসিস ব্লাড এক্সচেঞ্জ যেটা আমরা বলি এটা করতে পারি। এগুলো সাধারণত করতে একটু সময় লাগে, যেমন আইভিআইজি রোগীকে দিতে হয় 5 দিন এবং প্লাজমা এক্সচেঞ্জ 4 থেকে 5 দিন রোগীকে করতে হয়। এই সময়টুকু রোগীকে অবশ্যই হাসপাতালে থাকতে হবে। এবং এই যে আইভিআইজি বা শিরায় প্রদানকারী যে ইনজেকশন বা ব্লাড এক্সচেঞ্জ এগুলো করার আগে কিন্তু রোগীর কিছু ফিজিক্যাল ফিটনেস থাকতে হয়। রোগীর কিছু ব্লাড টেস্ট করে আমাকে দেখতে হবে যে তার সেই ফিজিক্যাল ফিটনেস আছে কিনা। এবং স্পেশালাইজড সেন্টার ছাড়া কিন্তু এই আইভিআইজি আপনি দিতে পারবেন না। এই আইভিআইজি ইনজেকশনটার কিন্তু দাম বেশি এবং এটা প্রদান করার মতো প্রয়োজনীয় ডাক্তার এবং সিস্টার এবং এনভায়রনমেন্ট কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে যে রোগীর তো এই চিকিৎসা শেষ, রোগী কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু রোগী কিন্তু পুরোপুরি সুস্থ না। তাকে নর্মাল জীবনে ফেরত আসার জন্য আমাকে যেটা করতে হবে, তাকে ইন্টেন্সিভ ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে। তার হাত পায়ের তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ফিজিয়াট্রিস্ট এবং ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ দেখিয়ে তার জন্য যেই ফিজিওথেরাপিটাকে সে ভালো হবে সেই ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে। এবং তার জন্য তার যদি কোনো হেল্পফুল লাগে, কোনো অকুপেশনাল থেরাপি লাগে, যে তার চলাচল করার জন্য কোনো লাঠি লাগছে, তার হাঁটা লেখার জন্য কোনো স্পেশাল কলম লাগছে, সেগুলো কিন্তু আমরা সাপোর্ট দিতে হবে। এই পুরো ম্যানেজমেন্টটা যদি আমরা দিতে পারি দেন রোগী কিন্তু 100% ওকে হবে, নাহলে কিন্তু কিছু জায়গায় গ্যাপ থেকে যাবে। এটা কতদিন পর্যন্ত রোগীকে হসপিটালে থেকে নিতে হয়? আমরা বলি যে প্রথম কিছুদিন হাসপাতালে থাকা মাস্ট, প্রথম 5 থেকে 10 দিন হাসপাতালে থাকা মাস্ট। দেন আপনি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফিজিওথেরাপির জন্য ফিজিওথেরাপি সেন্টারে যেতে পারেন, অথবা আপনার বাসায় থেকেও ফিজিওথেরাপির লোকদেরকে ডেকে আপনি এটা ম্যানেজমেন্ট নিতে পারেন। টাইম টু টাইম এসে আপনি নিউরোলজিস্ট বা ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার দেখিয়ে গেলেন, কিন্তু আপনি বাসায় থেকে বা ওদের সেন্টারে থেকে আপনি নিতে পারেন। কিন্তু প্রথম 5 থেকে 7 দিন আপনাকে অবশ্যই হসপিটালে থেকে ট্রিটমেন্ট নিতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আসলে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা নেওয়ার ক্ষেত্রে অনেকের কিছুটা অনীহা থাকে। আপনার পরামর্শ কি যে ন্যূনতম কতদিন তাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা অবশ্যই নিতে হবে জিবিএস এর ট্রিটমেন্টের পাশাপাশি? আমরা দেখেছি যেসব জিবিএস রোগীরা দামি ইনজেকশন দেওয়ার পর বা ব্লাড এক্সচেঞ্জের পর মনে করে যে আমি সুস্থ হয়ে গেছি, তা এবং ফিজিওথেরাপিটা খুব বেশি এফেক্টিভ নেয় না বা নিজেরা কিছু ব্যায়াম করে, ওদেরই কিন্তু লং টাইম সমস্যাটা থেকে যায়। এবং দেখা যায় 2 বছর 3 বছর পরে বলে যে স্যার আমার তো জিবিএস হয়ে গেছিলো, এই হাতে কিন্তু আমি জোর পাই না বা হাতটা এখনও কাঁপে। সুতরাং এক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কিন্তু খুব বেশি। এটাকে আমরা বলি যে আসলে ফিজিওথেরাপিটা রিহ্যাবিলিটেশন থেরাপি, তাকে নর্মাল জীবনে ফেরত যাওয়ার জন্য এটার গুরুত্ব অনেক বেশি। আমি জিবিএস দামি হাসপাতালে ভর্তি ছিলাম, দামি ইনজেকশন নিয়েছি, ট্রিটমেন্ট কমপ্লিট হচ্ছে তা মনে করলে হবে না। এখান থেকে সুস্থ হওয়ার পর ফিজিয়াট্রিস্টের তত্ত্বাবধানে আমাকে 1 থেকে 3 মাস, অর্থাৎ উইদাউট ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এই জিবিএস এর ট্রিটমেন্ট আসলে ইনকমপ্লিট থাকে। আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে জিবিএস সম্পর্কে, তবে তার আগে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। বর্তমান সময়ের একটি প্রধান সমস্যার নাম হচ্ছে ওবেসিটি বা স্থূলতা। স্থূলতা বিভিন্ন কারণে হতে পারে, যেমন আপনি যখন আইডল লাইফ লিড করেন তখন ওবেসিটি আসতে পারে। যখন প্রয়োজনের তুলনায় বেশি খাবার খেয়ে ফেলেন স্থূলতা তখনও আসতে পারে। এছাড়া আপনি যে খাবারটা খাচ্ছেন সে খাবারটা প্রতিদিন কিছুটা বার্ন না করলেও স্থূলতা চলে আসতে পারে। স্থূলতা প্রতিরোধে আমরা অনেক কিছুই করতে পারি। আমাদের হাতের নাগালেই রয়েছে কিছু সহজ সমাধান। যেমন স্থূলতা প্রতিরোধে আপনি পরিমাণ মতো খাবার খেতে পারেন এবং প্রতিদিন কিছুটা শারীরিক পরিশ্রম করতে পারেন। এছাড়া যেটুকু খাবার প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত খেয়ে না ফেললেও কিন্তু আপনি স্থূলতা প্রতিরোধ করতে পারেন। ওবেসিটি প্রতিরোধে আমরা যে খাবারগুলো অ্যাভয়েড করতে পারি সেগুলো হচ্ছে অতিরিক্ত মিষ্টি খাবার, আবার অতিরিক্ত ফল, মিষ্টি জাতীয় ফল, যেসব খাবার ফাস্টফুড হিসেবে আমরা গ্রহণ করে থাকি সে সকল খাবার, এছাড়া জুস এবং প্রক্রিয়াজাতকরণ যেসব খাবার আমাদের হাতের নাগালে আছে যেটা আমরা চট করেই খেয়ে ফেলি, এইসব খাবার অ্যাভয়েড করলেই কিন্তু আমরা স্থূলতা মোটামুটি প্রতিরোধ করতে পারি। এছাড়া স্থূলতা প্রতিরোধে আমরা যে সকল খাবার গ্রহণ করতে পারি, যে খাবারগুলো আমাদেরকে মোটামুটি একটা সুস্থ শরীর দিতে সাহায্য করে, সেই খাবারগুলো হচ্ছে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ জাতীয় খাবার অর্থাৎ ফাইবার, যা আমরা শাক সবজি থেকে পেতে পারি। সিজনাল টক ফলগুলো আমরা খেতে পারি, যা আমাদের ক্ষুধাটাকেও নষ্ট করে দিবে এবং আমাদের ফাইবারের চাহিদাটা পূরণ করতে সাহায্য করবে। এছাড়া আমাদের মেটাবলিজম রেটটা বুস্ট করতে সাহায্য করবে যে সকল খাবার, সেই খাবারগুলো হচ্ছে গ্রিন টি, ব্ল্যাক কফি,
একটু ডিটক্স ওয়াটার, যেটা আমরা দিনে 2 বার অন্তত পান করার চেষ্টা করব। এছাড়া বাদাম, ছোলা, যা আমাদের অনেকক্ষণ ফুল রাখতে সাহায্য করবে, তাহলে আমরা অন্য খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলব। ওবেসিটি প্রতিরোধে আমরা যেটা করতে পারি তা হচ্ছে এক্সারসাইজ। একটা নির্দিষ্ট সময় ধরে আমরা যদি এক্সারসাইজ করি, হয়তো 20 থেকে 30 মিনিট যদি প্রতিদিন হাঁটি, তাহলে আমাদের স্থূলতা প্রতিরোধ করা সম্ভব। খাবার ধীরে ধীরে চিবিয়ে খাওয়া এবং যত দ্রুত সম্ভব রাতের খাবারটা শেষ করা, এবং খাবার খাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে না পড়া, নিয়মকানুন মেনে একটি স্বাভাবিক জীবনযাপনই করতে পারে আপনার স্থূলতা প্রতিরোধ। তাই একটি সঠিক নিয়মে জীবনটাকে অতিবাহিত করুন এবং স্থূলতাকে প্রতিরোধ করুন। একজন জিবিএস রোগী যখন প্রপার ট্রিটমেন্টটা হসপিটালে নিয়ে থাকেন, তারপরে তো তিনি বাসায় ফিরে আসেন, তখন আসলে বাসায় পরিবারের সদস্যদের এক্ষেত্রে রোগীকে ভালো করার ক্ষেত্রে অথবা যিনি কেয়ার গিভার রয়েছেন তার ভূমিকাটা আসলে কতটুকু? কেয়ার গিভারদের ভূমিকা অপরিসীম। কেয়ার গিভারদের প্রথম ভূমিকা হচ্ছে এই জিবিএস রোগীদের যে সুস্বাস্থ্যের জন্য যে প্রয়োজনীয় নিউট্রিশন, এই নিউট্রিশনটা এনশিওর করা। প্রায়শই দেখা যায় দীর্ঘদিন ধরে উনি আইসিইউতে ছিল, অনেক সময় জিবিএস রোগীরা কিন্তু অনেক দিন আইসিইউতে থাকে, এইচডিইউতে ছিল, তাদের এক ধরনের নিউট্রিশনাল ডেফিসিট দেখা দেয়। সেক্ষেত্রে ভালো পুষ্টিকর খাওয়া, যাতে অনেক শর্করা খেয়ে মোটা হয়ে যান সেটা আমরা বলছি না, কিন্তু তাকে পুষ্টিকর খাদ্য সেবনের মাধ্যমে তার যেন শরীরে এনার্জি আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জিবিএস রোগীরা কিন্তু এক ধরনের অ্যাংজাইটিতে ভোগে, সে তার চাকরিটা কি থাকবে কিনা, সে সুস্থ হলে কি আগের কাজে ফেরত আসতে পারবে কিনা, তার পরিবার কীভাবে চলবে, বা মহিলাদের চিন্তা করে রান্নাবান্না কে করবে, আমার বাচ্চাদের টেক কেয়ার কে করবে। তাকে যে মেন্টাল প্লেজার যে আমরা আছি, এবং জিবিএস কিন্তু আপ টু 90% বা 84% সুস্থ হয়ে যায়, তো তুমিও সুস্থ হবা। এই যে মেন্টাল পিস, এটা কিন্তু কেয়ার গিভাররাই দিতে পারে। ডাক্তার 2 কলম লিখে দিলেও এতে কিন্তু রোগীর মেন্টাল পিস কিন্তু আসবে না। 3 নম্বর হচ্ছে কি ভালো ঘুম। ভালো ঘুমের জন্য কিন্তু পরিবারের লোকজনের সাথে একসাথে শোয়া, তাদের সাথে কথা বলতে শোয়া, একটা কোয়ালিটি টাইম পাস করা। অবশ্যই আপনি দেখবেন আপনি একা শুয়ে আছেন, আপনার কিন্তু ভালো ঘুম হবে না, কিন্তু আপনি পরিবারের লোক নিয়ে গল্প করতে শুনলেন, আপনার কিন্তু ভালো ঘুম হবে। 4 নম্বর হচ্ছে যে ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপিস্ট উনি তো অল্প সময়ের জন্য আসবে, আপনাকে কিছু ব্যায়াম করালো, কিছু জিনিস শিখিয়ে চলে গেলো, কিন্তু সারাটা দিন ধরে যে তার ব্যায়াম, তার মুভমেন্ট, তার হাঁটা চলা, এটা কিন্তু তার কেয়ার গিভাররাই তাকে দিতে হবে। সুতরাং পুষ্টি, তার ভালো ঘুম, তার দুশ্চিন্তা দূর করা এবং ভালো ব্যায়াম, পুরোটাই কিন্তু কেয়ার গিভারের দায়িত্ব, এবং একজন কেয়ার গিভারের কারণেই জিবিএস রোগী কিন্তু পুরোপুরি সুস্থ হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে এই জিবিএস রোগটা সম্পর্কে আমাদেরকে বলে বোঝানোর জন্য। শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম গুলেন-বারি সিনড্রোম বা জিবিএস নিয়ে, যেটিকে আসলে খুব সহজ ভাষায় বলা হয় হাত, পা বা শরীরের বিভিন্ন অঙ্গ অবশ হয়ে যাওয়া। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। বাংলাদেশের প্রেক্ষাপট হিসাব করলে এটা বড় একটা হাই ইল্ডিং টপিক। এটা যক্ষাটা আসলে এমন একটা রোগ, এটা আপনি জানেন যে যক্ষা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, এবং এটা ইনফেকশাস ডিজিজ। আমরা জানি যে এটা মানুষের মধ্যে থেকে একজন ছড়ায়, এবং এটা হচ্ছে বাতাস থেকে সংক্রমিত হয়। বাতাসের মাধ্যমে জীবাণুটা আসলে ফুসফুস যায়, ওখান থেকে আসলে সংক্রমিত হয়। আমরা আসলে যক্ষা বলতে শুধু ফুসফুসের যক্ষাটাই কিন্তু বুঝে থাকি নর্মালি, সাধারণ মানুষ যারা আর কি, তারা ভাবে যে শুধু যক্ষা ফুসফুসে যক্ষা হয়েছে। আসলে ফুসফুসে যক্ষা ছাড়াও আসলে অনেক জায়গায় যক্ষা হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান অথবা নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।